তোমার মতন বউ থাকলে একবার কেন সে হয়তো জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসবে, আবার তোমার জন্যই সে আবার জেলে যাবে। তাই এবার আমি ঠিক করেছি সবার আগে তোমার মতন বউকে আমি এই বাড়ি থেকে তাড়াবো। আর শোনো, মধুবালা যদি মনে করে যে সে এই কাজটা করবে, তবে সে কাজটা করে, তবে ছাড়ে। এইবার আমিও দেখবো যে তুমি কত দূর যেতে পারো আর আমি কতটা পারি। এই ব্যাপারে যদি আপনার কোনো তথ্য লাগে আপনি চিন্তা করবেন না, সেই তথ্য আমি আপনাকে দিয়ে দেব। খবরদার তীর্থ। কিসের খবরদার? কিসের? এই তুমি কি কথা বলছো কেন স্যার? কথা বলো না। ও মা বাবা তোর সব মেয়ের সাথে আমাকে কথা বলার দরকার কি শুনি? তো আমি বুঝতে পারছো না তোমাকে ইচ্ছা করে এইসব কথা বলছে, খোঁচা দিতে কথা বলছে যাতে তুমি ওর সাথে রাগারাগি করো, কথা বলো। শাকচুন্নি কথা কর। পুতুলদি তুমি চুপ করো না, তুমি কেন এত কথা বলছো? আমি তো আছি। তুমি তো জানো আমি এরকম কত অসভ্যকে সামলেছি। এরকম একটা অসভ্য মেয়েকে সামলাতে না আমার একটু সময় লাগবে না। এই লিমিটের বাইরে চলে যাচ্ছ তুমি, তুমি লিমিট ছাড়িয়ে চলে যাচ্ছ কেন? ওর সাথে কথা বলছো তুমি? আমি তোমাকে বলেছি না তুমি ওর মতো মেয়ের সাথে কথা বলবে না? নানা রকম অ্যালিগেশন দিতে পারে। একদম কথা বলো না তুমি ওর সাথে। এই মেয়েটাকে বধ করার অস্ত্র সব তীর্থদার কাছেই মজুদ আছে। দেখতে পাচ্ছ না ওকে কেমন ভয় পাচ্ছে? আরে বাবা, তীর্থদাকে দেখেই তো ভয়টা পেয়েছে। আর আমি কিন্তু তোমাকে আগেই চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমি তোমাকে এই সংসারে টিকতে দেব না। জানো তো প্রতীক্ষা, আমি ভালোর ভালো খারাপের খারাপ। তুমি যেগুলো করেছো তার জন্য তুমি এই সংসারে টিকতে পারো না। চেষ্টা করব পলাশকে বোঝানোর, যাতে তোমার হাত থেকেও মুক্তি পায়। তাই না? তুমি নিজের বরকে আয়ত্ত করেছো, ননদের বরকে হাতের মুঠোয় রেখেছো। এরপরে তোমার কি মনে হয় তুমি আমার বরকে, পলাশকেও হাতের মুঠোয় রাখতে পারবে? চরিত্রহীন মেয়ে মানুষ কথা করে। আচ্ছা, তুমি আমাকে চরিত্রহীন বলছো? কে চরিত্রহীন আর কে চরিত্রহীন নয় সেটা না খুব ভালো করেই বোঝা যাচ্ছে প্রতীক্ষা। তার প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। তুমি কি ভেবেছো পলাশ তোমার কথায় আমায় ডিভোর্স করবে? ওর কথায় দেবে নে তো আমার কথায় দেবে। আমার কথায়, যাতে সে ডিভোর্স দেয় তার সমস্ত ব্যবস্থা, সমস্ত তথ্য প্রমাণ আমাদের হাতে নেই বুঝি? সব আছে আমাদের হাতে, সব। শুধু কটা দিন জামাইটা শরীরটা ভালো নেই, তাকে একটু সেবা যত্ন করে আগে সুস্থ হতে দাও, তারপর তোমার ব্যবস্থা আমি করব। আপনি ভাববেন না আমার আপনাকে তথ্য দিতে তাতে কোনোভাবেই আটকাবে না। আমি তো আপনাকে প্রথম দিনেই বলেছিলাম এই মেয়ে আপনার সংসার ভেঙে দেবে। আমি খুব ভালো করেই বুঝতে পারছি পলাশের মাথা থেকে কিছু বেরোয়নি। পলাশের অত বুদ্ধি নেই, ওর বুদ্ধিতেই পলাশ চলেছে। পলাশ যে আজকে জেলে আছে সেটা ওর কারণেই। বেশি বাড়াবাড়ি করো না তীর্থ চাটুর্জি, কোনদিন ঝরে পড়ে যাবে। তোমাকেও কিন্তু সাবধানে থাকতে হবে, না হলে কত বড় বিপদের সম্মুখীন তুমি হতে পারো সেটা তুমি নিজেও জানো না। প্রতীক্ষা, আমি খুব ভালো করেই জানি তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, তবে আমার দ্বারা তোমার কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারে। আমি ভেবেছিলাম আমি কিছু বলবো না, কিন্তু আর আমার চুপ করে থাকা চলবে না। পলাশ কি জানে পলাশ কোনো আনম্যারিড মহিলাকে বিয়ে করেনি? পলাশ একজন ডিভোর্সি মহিলাকে বিয়ে করেছিল। সেটা কি পলাশ জানে? কি বলছো তুমি তীর্থদা? কি বললে তুমি তীর্থ? তথ্য প্রমাণ সবকিছুই আমার কাছে আছে। ওরা তো এত সাহস কি করে হয়? ও এই বাড়িতে চিৎকার চেঁচামেচি করছে। সর্বনাশ, ঘটনাটা তার মানে এত দূর? হ্যাঁ,
এত দূরেরই ঘটনা। ভালো মানুষের ভান করে আমাকে ভুল বুঝিয়েছিল। আমি বুঝতে পারিনি। যা বলেছে আমি সব বিশ্বাস করেছি, বিয়েও করে ফেলেছিলাম। আসলে আপনাদের এই কথাগুলো আমি বলে উঠতে পারিনি, কারণ আমি ভয় পেয়েছিলাম যদি আপনারা এর কারণে পুতুলকে না আমার হাতে তুলে দেন, সেই জন্যই আর কি। আরও একটা কারণ ছিল, ও আপনাদের বাড়ির বউ হয়ে এসেছে। আমি চাইনি ওর সংসারটা ভেঙে যাক, সেই কারণেই আমি চুপ ছিলাম। কিন্তু এখনও যা শুরু করেছে, আমার আর চুপ করে থাকা চলবে না। কাজটা তুমি একেবারেই ঠিক করলে না। প্রতীক্ষা, তুমি আমায় ভয় দেখিও না। তোমার কাছে কি প্রমাণ আছে? ডিভোর্স হলে যে প্রমাণ থাকে, সেই প্রমাণগুলোই আছে। তীর্থদা, আপনি এই মেয়েটাকে বিয়ে করেছিলেন? হ্যাঁ স্বামী, আমি বুঝতে পারিনি জানো, ও আমাকে ভুল বোঝায়। আমি ওকে ভালোভাবেই বিয়েটা করে ফেলি। তারপর ওর বিয়ের রাত থেকেই ও আমায় বলতে থাকে যে আমার নামে যা যা আছে সব কিছু যেন আমি ওর নামে লিখে দিই। আমি ভেবেছিলাম ও হয়তো ওভার প্রোটেক্টিভ, আমার মঙ্গল চায়। ও চায় না আমার মাথায় কোনো ঝুট ঝামেলা থাকে, সব কিছু ওই দেখাশোনা করতে চায়। এই ভেবেই আমি সব লিখে দিই। আর যে সময় আমি ওকে লিখে দিই, তারপর থেকে ও সম্পূর্ণ চেঞ্জ হতে শুরু করে। তুমি জানো ও কি করেছে? ও আমাদের বাড়ির দলিলটাকে জাল করেছে। বাড়ির দলিলটাকে জাল করে বাড়িটা বিক্রি করতে চেয়েছিল। ও অ্যাডভান্সও নিয়ে নিয়েছিল। আমি ওকে বাঁচাই, কারণ ও যে আমার স্ত্রী ছিল। তারপর আস্তে আস্তে আমি ওকে খুব ভালো করে চিনতে পারি। আমি ডিভোর্স দিয়ে দিই। প্রতীক্ষা, তোমার কি মনে হয় এই সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে নেই? কি হলো? সর্বনাশী মেয়ে, এত বড় বড় পাপ করে, অন্যায় করে তুমি আমার ছেলের ঘরে এসে চেপেছ। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে তোমার? আমার পলাশ যদি এই সমস্ত কথা জানে, তাইলে সে তোমাকে তার কাছে রাখবে? তীর্থদা, সত্যি তোমাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই, বিশ্বাস কর। আমার তো এখন মনে হচ্ছে যে এইবারে বোধহয় আমার ভাইকে বাঁচানোর একটা পথ খুঁজে পাওয়া যাচ্ছে। পরাগ, তীর্থদাকে শুধু ধন্যবাদ জানিও না, তীর্থদার কাছে চিরকৃতজ্ঞ থেকো, সারা জীবন ঋণী হয়ে থেকো। এই সংসারটাকে বাঁচালো গো। একটা মেয়েই তো এই সংসারটাকে উচ্ছন্নে পাঠিয়ে দিচ্ছিল। আমি তো আমার মতো করে লড়াই করেছি, আমার শক্তি দিয়ে লড়াই করেছি, কিন্তু আর কত লড়াই করতাম। একটা সময় হাল ছেড়ে দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতাম, তখন তুমিও আমার সঙ্গেই যেতে। কিন্তু বিশ্বাস করো, মাকে ছেড়ে কোনোদিন আমি এ বাড়ি থেকে যেতে চাইনি। তবে এখন মনে হচ্ছে আর এ বাড়ি ছেড়ে আমায় যেতে হবে না। হ্যাঁ, মা আমাকে অনেকবার ভুল বুঝেছে ঠিকই, কিন্তু আমি মাকে কোনোদিনও ভুল বুঝিনি। ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আমি জানি যে অন্যায় আমি করেছি, তার কোনো ক্ষমা হয়নি। কিন্তু কি করব, অন্যায় করলে স্বীকার তো করতেই হবে। বুঝিনি গো মা, কখনো ভাবতেও পারিনি যে এই মেয়ে এতখানি সর্বনাশী হতে পারে। শুধু আমার এই পলুটার জন্য। পরাগ,
মা সামনের রবিবার আমি জেলে গিয়ে পলাশের সঙ্গে দেখা করতে চাই। আমি তাকে সব সব কথা খুলে বলতে চাই। তীর্থ বাবা, তার আগে আমার হাতে আমি সমস্ত প্রমাণ, সমস্ত তথ্য নিয়ে যেতে চাই। তুমি আমাকে সাহায্য করো। হ্যাঁ মা, কিন্তু তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। এই মেয়েটাকে তার ভরসা নেই। ও এখন সবাইকে টার্গেট করতে পারে, যা খুশি তাই করতে পারে। ও তো মানুষ খুনও করতে পারে, সেটা তো তোমরা সবাই জানো। তাই আমি বলছি মা, আমাদের থানায় গিয়ে না আগাম ডায়েরি লেখাতে হবে। তীর্থদা তো এই অবস্থায় যেতে পারবে না। তীর্থদার হয়ে না হয় আমি আর পুতুল দিয়ে যাবো থানায়। কিন্তু পরাগ, তুমি মাকে নিয়ে থানায় যাবে, মাকে দিয়ে সবকিছু বলাবে, তুমিও বলবে। আমাদের তো সাবধানে থাকতে হবে এই মেয়েটার কাছ থেকে। আমার স্বামী এখন বর্তমানে বাড়িতে নেই বলে তোমরা আবার যা তা অপবাদ দিয়ে অপমান করে এই বাড়ি ছাড়া করতে চাইছো না? এত সহজ হবে না, এত সহজ হবে না। আমি বলে দিলাম আমাকে এই বাড়ি থেকে সরানো এত সহজ হবে না। এটা তোমরা করতে পারো না, আমি বলে দিচ্ছি না, এটা তোমরা করতে পারো না। এটা হতে পারে না। কি হতে পারে না? হ্যাঁ, তোমার কাছে কোনো প্রমাণ আছে? দেখো, আমরা যেটা বলছি সেটার প্রমাণ দিচ্ছি। তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে সেই কাউন্টার প্রমাণ দাও আমাদের। বাবা, আমি কি শান্তি পেয়েছি, কি শান্তি পেয়েছি। আমি এতদিন বাড়িতে অলকে ছাড়া হবে একদম। তুই বেরো, কবে বিজয়বি হবি রে আমাদের বাড়ি থেকে? কবে বিজয়বি তুই? এইবার যাবে পুতুল, এইবার ও যাবেই। এইবার ওকে কি করে যেতে হয় সে আমি বুঝিয়ে দেব। শোনো পুতুল, তোমাকে একখানা কথা বলি মা। তুমি যাও, তীর্থ বাবাকে নিয়ে ওপরে যাও। আর একটা কথা মনে রাখবে, এখন থেকে তোমার শুধু একটাই কাজ, তীর্থর কাছাকাছি থাকা, তার সব প্রয়োজনে তাকে সাহায্য করা। কেমন? হ্যাঁ। দেখো, বউ যদি এখন চাকরিতে না যায় তাহলে কেমন করে চলবে? আমরা যদি কথায় কথায় তাকে এই সংসারের কাজে বেঁধে বেঁধে রাখি তাহলে তো তার চাকরিটাই থাকবে না। শোনো মা, তুমি তীর্থের পাশে থাকবে, নজর রাখবে তীর্থ যেন কোনো ক্ষতি কেউ না করতে পারে। আর পরাগ তো আছে, পরাগ তোমাকে সাহায্য করবে। কেমন? আমাকে তো রান্না বান্না এইসব দিকটা সামলাতে হবে। তা সত্ত্বেও আমি ওপর নিচ করবো, কিন্তু তুমি তীর্থর কাজ ছেড়ে নড়বে না। যা বললুম মনে থাকে জানো? কেমন? ঠিক আছে মা, ঠিক আছে। আমি কিন্তু বাড়িতে চলে যেতেই পারতাম। না তীর্থদা, এই বাড়ি থেকে আপনি কোথাও যাবেন না, আমি তো বলেই দিয়েছি। না না শিমুল, আমার চেকবুকটা তো বাড়িতেই আছে, তাই না? না, আমি সেটা আমার দাদাকে বলে আনিয়ে নিতে পারি, কিন্তু তবুও ঠিক আছে, ব্যস্ত হতে হবে না এখন। ব্যস্ত হবো না বলছো? আমার জন্য তোমরা প্রায় সর্বশান্ত হয়েছো। আমার জন্য তোমাদের গয়না বন্ধক দিতে হয়েছে। আমি তো ভাবতেই পারছি না। অন্তত আমি চেকটা রেডি করে দিই। হ্যাঁ, তোমরা সেই টাকা দিয়ে, না আমার কাছে বেশি টাকা হয়তো নেই, কিন্তু যে টাকাটা আছে সেটা দিয়ে গয়নাগুলো অন্তত ছাড়িয়ে নিয়ে এসো। আচ্ছা, মানুষই তো মানুষের পাশে এসে দাঁড়ায়, আর তোমার মতো একজন মানুষের পাশে আমরা দাঁড়াবো না? তীর্থদা, জীবনে পূর্ণ করার সুযোগ তো সবসময় পাওয়া যায় না। যখন পূর্ণ করার সুযোগ পেয়েছি তখন সেই সুযোগটার হাতছাড়া করতে চাই না। আমরা আবার একটু পুণ্যলোভী তো। সে তুমি যাই বলো শিমুল। যাই বলতে যাব কেন, আমরা তো জানি তীর্থদা, আপনার কাছে যা টাকা আছে আপনি দিয়ে দেবেন, আর যদি নাও থাকে সর্বশান্ত হয়ে আপনি সেই টাকা দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু ডাক্তারবাবু তো বলেছে আপনাকে স্ট্রেস না নিতে, তাই আপনাকে বলছি এখন এসব নিয়ে একদম ভাববেন না। না না, স্ট্রেস নেওয়ার মতো কিছু নেই। সেই যা স্ট্রেস হলো। আমার মনে হয় এটা তীর্থদার কোনো স্ট্রেস নয়। তা একদিক থেকে তুমি ঠিকই বলেছো শিমুল। এটা অনেকটা আমার স্ট্রেস রিলিফ বলতে পারো। এই মেয়েটার মুখের মুখোশ আমি টেনে খুলে দেবো, এটা আমি অনেক দিন থেকেই ভাবছি। যাই হয় হবে, আমি আর চুপ করে থাকবো না। তোমরা চেষ্টা করো যে করেই হোক পলাশের সঙ্গে যাতে ওর ডিভোর্সটা হয়ে যাক, সেই চেষ্টা করো। আমিও একটা ভালো পরিবার চাই, একটা ভালো সংসার চাই। আমি চাই ও সুখে থাকুক, ও সুখে থাকুক। আমি চাই 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 ও সুখে থাকুক।
উকিলের ব্যবস্থা করে দেবো, কোনো ওজোর আপত্তি ওর শুনবো না আমরা। আমি চেষ্টা করছি, তোমরা দেখো কি হয়। শুধু পলাশ যদি উল্টো সুর না গায় তাহলেই হলো। আমার কি মনে হয় জানেন তীর্থদা, এত বড় ঘটনা শোনার পর পলাশ কিছুতেই ওর মতো মেয়ের সাথে থাকবে না, আর এটা আমি গ্যারেন্টি দিতে পারি। হ্যাঁ ঠিক বলছিস শিমুল। আমারও তাই ধারণা বড় বৌমা। কি জানো তো, মানুষ কি করে নিজের পায়ে নিজে কুড়ুল মারে, সব্যনেশী মেয়ে সেইটা দেখিয়ে দিল। প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না, কিন্তু কি করা, কুড়ুল মারা যার স্বভাব, তার নিজের পায়ে কি আর অন্যের পায়ে কি, কুড়ুল মারাই তার স্বভাব। তাই কুড়ুল মারতে মারতে ভুল করে কখন সে নিজের পায়ে কুড়ুল মেরে ফেলে বুঝতেই পারে না। কোনো প্রয়োজন ছিল না। পুতুল, কি হলো মা, বসে আছো কেন? যাও যাও, তীর্থ বাবাকে নিয়ে ওপরে যাও, যাও নিজের ঘরে যাও। চলো দেখি স্যার, এবার ঘর চলো তুমি। আমাকে এবার তোমার জন্য ডাক্তারবাবুর কাছে বকাবকি খেতে হবে। চলো তো বা ঘরে চলো, ওপরে চলো। আর এই একটি মেয়ে আমার জন্য গান গেয়ে গেয়ে টাকা জোগাড় করেছে। একে কি আমি স্পেশাল চাইল্ড বলবো, নাকি একেই স্পেশাল চাইল্ড বলবো? সত্যি স্পেশাল। তোমার অনেক ভালো পুতুল, আমি তোমায় অনেক অনেক আশীর্বাদ করছি। রান্না করে এনেছিলাম, এরা তো কিছুতেই দিতে দিলে না। অনেক মিনতি করে অনুমতি পেলুম না। আমার খাবার দরকার নেই মা, আমায় তো জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা তোমরাই করেছো। ও বলু, তোকে আমার অনেক কথা বলার আছে। আমি জানি না সব কথা বলে উঠতে পারবো কিনা। শোন পলাশ, তুই মায়ের কথাগুলো মন দিয়ে শোন, তাতে কিন্তু তোর ভালো হবে, তোর খারাপ হবে না। আমি বলছি তোকে, এতদিন তো দেখলি মায়ের কোনো কথা না শুনে কি অবস্থা হলো, সেটা তো দেখলি। এখন অ্যাটলিস্ট কথাগুলো মন দিয়ে শোন, তারপর সেই অনুযায়ী তুই কাজটা করবি কি না করবি সেটা তোর বিবেচনা। আমার আর কিচ্ছু শোনার নেই দাদা, আমার তো এমনিতেই সব কিছু শেষ হয়ে গেছে। তোর জীবনে যা যা হয়েছে তার জন্য কি তুই নিজে দায়ী ছিলি না? তুই একবার বলতো, মন থেকে বলতো। সমস্ত কিছু প্রমাণ সমেত জমা পড়েছে বলেই তোর কিন্তু শাস্তি হয়েছে, না হলে তোর শাস্তি হতো না। তুই কি আমাকে এখানে দয়া দেখাতে এসেছিস? এইসব কথাগুলো বলতে তুই এখানে এসেছিস? আমি তোকে দয়া দেখাতে আসিনি রে পলাশ। একজন দাদা হিসেবে ভাইয়ের প্রতি তার দয়া কিন্তু সবসময় থাকে, এটা আলাদা করে দেখাবার কোনো প্রয়োজন পড়ে না। হ্যাঁ, এটা ঠিক যে সেই দয়াটা এত বেশি নয় যে সেটা নিজের প্রাণের তুলনায় অধিক। আমার যখন প্রাণ সংশয় হয়েছে তখন আমি প্রতিবাদ করেছি। হ্যাঁ, আরও একটা কারণ ছিল পলাশ, আমার মনে হয়েছিল তুই যদি এই শাস্তিটা পাস তাতে আসলে তোর লাভই হবে, তুই নিজেকে সংশোধন করতে পারবি। থাম পরাগ, থাম। বলু, আমাকে ভুল বুঝিস না, বোঝার চেষ্টা কর, আমরা তোর খারাপ চাই না। এ কথা ঠিক যে আমি তোদের ঠিক মতন মানুষ করতে পারিনি। স্নেহে অন্ধ ছিলুম তো, আর তাই হয়তো সেই স্নেহের দায় আমাকে এখনো বয়ে বেড়াতে হচ্ছে। আমি জানি না বাকি লোকে তোকে কি বলে, কিন্তু আমি যখন রাস্তা দিয়ে যাই না তখন 5 জন লোক বলা বলি করে, ওই যে যাচ্ছে মা,
তার ছেলে এখন জেলে পড়ছে। কি দোষ ছিল আমার বলতো? না, আমি তোদের স্নেহ একটু বেশি দিয়েছিলাম, কিন্তু আমি তো তোদের এমন ভাবে মানুষ করিনি যাতে তোদেরকে জেলের ভাত খেতে হয়। তোরাও তো সেভাবে মানুষ হসনি। আসল কথাটা হচ্ছে তোকে বিগড়েছে প্রতীক্ষা। এই প্রতীক্ষার থাবা থেকে তুই বেরোতে পারিসনি। মা, প্রতীক্ষা এখানে নেই বলে ওর নামে আমার কাছে কান ভারী করো না। না রে বলো, তোকে আমার সত্যি সত্যি অনেক কথা বলার আছে, তোর অনেক কিছু জানার আছে। তুই কি জানিস যে তোকে বিয়ে করার আগে প্রতীক্ষার আরো একটা বিয়ে ছিল? মা, আস্তে, চিৎকার করিস না পলাশ। আমাদের এখানে 10 মিনিট টাইম দিয়েছে তোর সঙ্গে কথা বলার জন্য। তার মধ্যে তুই যদি এরকম চিৎকার করিস তোকে কিন্তু ওইটুকু সময়ও দেবে না, তার আগেই ভেতরে নিয়ে চলে যাবে। শোন পলাশ, তোকে একটা সত্যি কথা বলি, মন দিয়ে শোন। প্রতীক্ষার সঙ্গে আসলে বিয়ে হয়েছিল তীর্থদার। কি বলছিস তুই? কি বলছিস? হ্যাঁ, আমি যেটা বলছি ঠিকই বলছি। তার তথ্য প্রমাণও আছে। সেই কাগজ আমি আমার সঙ্গে নিয়ে এসেছি। ওদের ডিভোর্সের পেপার এটা। ডিভোর্সের পেপার যখন আছে তার মানে বুঝতেই পারছিস বিয়ে তাদের হয়েছিল। তীর্থদা যদি সময় পায় হয়তো বিয়ের কাগজে পাওয়া যেতে পারে। তীর্থদার বাড়িটাকে নিজের নামে লিখিয়ে নিতে চেয়েছিল প্রতীক্ষা, জাল দলিল করে, এবং তখন সেটা কেস হয়। সমস্ত তথ্য প্রমাণ আছে, কিন্তু তীর্থদা চায়নি যে ওর বউ জেল খাটুক, সেই জন্যে ও কেসটা উইথড্র করে। কিন্তু তার মানে এই নয় যে পরবর্তীকালে এই কেসটা সামনে আসবে না, এটা কিন্তু নয়। কে বলেছে সব? কে বলেছে? বল আমায়, কে বলেছে? বলার কি আছে? এই তো দেখ, সমস্ত প্রমাণ আছে এখানে, তুই নিজে দেখে নে না।